একটু অপেক্ষা করতে, আমি একটু তোমাদের এই যে ফাইলটা একটু নিয়ে আসি। ততক্ষণ একটু লাইনে থাকো তোমরা। শুনতে পাচ্ছ কিনা সবাই? জি জি স্যার, স্যার, শোনাচ্ছে শুনতে তো। পাচ্ছি। আমরা জি সংক্ষেপে শেষ স্যার। করবো। এই সেগমেন্টটা তো সবাইকে পড়াইছিলাম সবগুলো সেকশনে। তো জাস্ট আমরা কি কি পড়বো, এই যে মিডটার্মের জন্য তিনটা সেগমেন্ট আমাদের 30 মার্কস। তো আমরা হচ্ছে কি কি পড়া দরকার মোটামুটি সংক্ষেপে সেটা একটু দেখবো। আর আমি কালকে হয়তো সম্ভব না, কালকে সম্ভব হলে রাতের দিকে আমাদেরকে একটা লিখিত আকারে পিডিএফটা হচ্ছে কি কি পড়তে হবে, কোন কোন সেগমেন্ট থেকে কি কি পড়বো আমরা সে বিষয়ে একটা ছোট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেটা থেকে হচ্ছে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিবে আর কি। ঠিক আছে, আঁকা কি করতেছি কে এখানে? এখানে আঁকা কি করতেছে কে? আচ্ছা, এখন তাহলে দেখো, আমরা এই যে জাস্ট হচ্ছে একটু একটু দেখা চলে যায়। সেগমেন্ট ওয়ানটা ছিল হচ্ছে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, অর্থাৎ হচ্ছে পিরিয়ডিক টেবিল রিলেটেড। তো আমরা এগুলো একটু হেডলাইন গুলো জাস্ট হচ্ছে স্টেটমেন্ট গুলো একটু জেনে নিব। এই যে ডোবেরানের ত্রয়ী সূত্র, ডুবরাইনের ত্রয়ী সূত্র কি, এবং হচ্ছে 2 নাম্বারের জন্য প্রস্তুতি নিব আর কি সবসময়। স্টেটমেন্ট এবং হচ্ছে কি এক্সাম্পল বা সিম্পল বা ব্রিফ এক্সপ্লেনেশন, সহজ সহজ করে বা ছোট করে ব্যাখ্যা অথবা কি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। তাহলে ডুবেরানের ত্রয় সূত্র দেখে নিলাম, দেখে নিব আমরা। এরপরে কি আছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র আছে। এই দুইটার পাশাপাশি হচ্ছে আমাদের এটা বেশি গুরুত্বপূর্ণ মেন্ডেলিভের পর্যায় সূত্র, এবং হচ্ছে কি এর পরবর্তীতে যে মডার্ন পিরিয়ডিক ল আছে, মেন্ডেলিভের পর্যায় সূত্র বা পিরিয়ডিক ল, এবং হচ্ছে কি পরবর্তীতে যে মডার্ন পিরিয়ডিক ল হয়েছে, সে দুইটা, এই দুইটা স্টেটমেন্ট আমাদের জানতে হবে। ঠিক আছে, তো পরেরটা হচ্ছে কি মেন্ডেলিভের পর্যায় সূত্র, এটা এখানে আছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। পরের অংশে যদি আমরা আসি, এখানে পাবো হচ্ছে কি মডার্ন পিরিয়ডিক ল। এই যে মডার্ন পিরিয়ডিক ল হচ্ছে এটা, এবং হচ্ছে কি আমরা চাইলে পজিশনের বৈশিষ্ট্যগুলো একটু জাস্ট চোখ বোলায় নিতে পারবো এতদিন যা পড়ছি। তারপর হচ্ছে পজিশন অফ এলিমেন্টস, এটা গুরুত্বপূর্ণ। তোমরা পজিশন অফ এলিমেন্টস কিভাবে করা হয় এস ব্লকের জন্য, পি ব্লক এবং ডি ব্লক প্রত্যেকটার জন্য কিভাবে, এই নিয়মগুলো একটু দেখে নিবে। তো যে আমি ওভারঅল একটু বিষয় বলি, এস ব্লকের জন্য হচ্ছে কি এস অরবিটাল যে কয়টা ইলেকট্রন থাকে সেটা তার গ্রুপ নির্দেশ করে এখানে লিখে আছে। আর পিরিয়ড হচ্ছে ইলেকট্রোমিনেশ করার পরে এই যে এখানে যে সংখ্যাটা সবচেয়ে বড় দেখবো আমরা, 1 2 3, এর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটা তার পিরিয়ড। তাহলে এটা হচ্ছে এস ব্লকের জন্য। পি ব্লকের জন্য মানে কি ইলেকট্রোমিনেশ করার পরে সর্বশেষ এস অরবিটাল এবং পি অরবিটালের
ইলেকট্রন যোগ করব, যোগ করে যত হবে তার গ্রুপ সংখ্যা হচ্ছে তত। তার সাথে আবার 10 যোগ করতে হবে, যেহেতু মাঝখানে আমরা 10টা গ্রুপ ফেলে যাই, প্রচেষ্টা এরকম করে 10টা গ্রুপ আমরা ফেলে যাই, মাঝখানে 10টা গ্রুপ থাকে, সেজন্য 10 যোগ করতে হবে। তাহলে ওভারঅল গ্রুপ হবে কত, এস এবং পি অরবিটাল ইলেকট্রনের সাথে 10 যোগ করে যত হয় তত। আর পিরিয়ড আগের মতোই, ডি ব্লকের জন্য হচ্ছে কি, ডি ব্লকের জন্য সর্বশেষ যে অরবিটাল থাকবে সেটা ইলেকট্রন সংখ্যা, এবং তার আগে যে ডি অরবিটাল থাকবে সেটা ইলেকট্রন সংখ্যা যোগ করলে তার গ্রুপ সংখ্যা পেয়ে যাবো আগের মতো পর্যায় এরকম। আর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ বা ব্লকের গুলো এখানে লেখা আছে। আর ল্যান্থানাইট সিরিজ হচ্ছে কি ষষ্ঠ পর্যায়, এবং অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে কি সপ্তম পর্যায়ে অবস্থিত। যেগুলো হচ্ছে কি দুইটাই গ্রুপ 3 এ এলিমেন্ট। তাহলে এরপরে যদি আমরা আসি পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ, এগুলো একটু একটু জেনে নিব। তার মধ্যে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কয়টা, কয়টা, ঠিক আছে। অ্যাটমিক রেডিয়াস বা আয়নিক রেডিয়াস দুটো মোটামুটি কাছাকাছি। এরপর হচ্ছে কি এই তিনটা, এখানে কিছু ব্যতিক্রম আছে, আমরা এগুলোর সামনের দিকে যাচ্ছি। তাহলে পিরিয়ডিসিটি কি, পিরিয়ডিসিটি কি এটা জেনে নিব। আর হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ বা প্রপার্টিজ, পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ যা বলা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম বা পর্যাবৃত্ততা ধর্মে, সেগুলো সম্পর্কে। তার মধ্যে প্রথম পাঁচটা বেশি গুরুত্বপূর্ণ। এবং প্রথম 1 এবং 2 মিল আছে, 1 এবং 2 এর মধ্যে মিল আছে। তাহলে আমরা যদি পরের অংশে আসি, এখান থেকে কি দেখবো, বাম দিক থেকে ডান দিকে গেলে অর্থাৎ পর্যায়ে এই বৈশিষ্ট্যগুলো কমে যায়, আর হচ্ছে কি গ্রুপে বৃদ্ধি পায়। আর এই বৈশিষ্ট্যগুলো পর্যায়ে বেড়ে যায়, গ্রুপে কমে যায়। আমরা এই তিনটাকে মনে রাখার জন্য বলছিলাম আয়নাইজেশন, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তোরে ঋণাত্মকতা। তারপর নন মেটালিক ক্যারেক্টার এটাও লিখছি, যদিও প্রধানত হচ্ছে প্রথম তিনটা আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই তিনটে হচ্ছে পর্যায়ে বেড়ে যায়, গ্রুপে কমে যায়। আর অ্যাটমিক রেডিয়াসের বিষয়গুলো তোমরা আশা করি জানবে, পর্যায়ে কি ক্রমাগত অ্যাটমিক রেডিয়াস হ্রাস পায় এবং পিরিয়ডে অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায়। আচ্ছা, আরেকটা বিষয় একই সাথে বলে নেই, তোমরা হচ্ছে কি এটা লিঙ্কটা কেটে গেলে বা 40 মিনিটের জায়গায় 50 মিনিট হবে, হয়তো আমরা 9টা বাজে শুরু করছি, তাহলে 9টা 50 মানে শেষ হয়ে যেতে পারে। কেটে গেলে তোমরা আবার দ্রুত একই লিঙ্কে কানেক্ট হয়ে নিবে, ঠিক আছে? সবাই শুনছো? জি স্যার। হচ্ছে একটু মনে জি রাখবা স্যার। প্রয়োজন। আর তাহলে আমরা অ্যাটমিক রেডিয়াস পড়ছি, তোমরা আশা করে পারবে। তারপর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কি বাম দিক থেকে ডান দিকে গেলে কিরকম হয়, কমে বা বেড়ে যায়, সেটা তোমরা পারবে। এরপরে হচ্ছে কি আমরা আয়নিক রেডিয়াসের কথা বলছিলাম, আয়নিক রেডিয়াসের কথা বলছিলাম। এরপর তোমাদের মনে আছে আইস আইসোবার আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আয়নের যে স্ট্রাকচার বা আয়নের যে রেডিয়াস সেটা কিরকম হয়, কোনটা বড় হয়। যেমন বলছিলাম হচ্ছে কি তোমাদের এটা দেখাইছিলাম, সোডিয়াম আয়ন, একটা মনে করো ম্যাগনেসিয়াম 2+ আয়ন, তাহলে কার আকার ছোট হবে। সোডিয়ামের হচ্ছে কি 11টা প্লাস, 10টা মাইনাস 10টা ইলেকট্রন, 11টা প্লাস, তাহলে এখানে প্লাসটা বেশি। আর এখানে হচ্ছে 12টা প্লাস, 10টা মাইনাস বা 10টা ইলেকট্রন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাবে কি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে আকর্ষণ সেটা বেশি হবে আরো, অর্থাৎ সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটা বেশি হওয়ার কারণে ম্যাগনেসিয়াম আকার, ম্যাগনেসিয়াম 2+ এর আয়নের আকার সোডিয়াম আয়নের চেয়ে বড় কি হবে, ছোট হবে। যেহেতু এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করে ম্যাগনেসিয়ামের বেলায়, আর সোডিয়ামের বেলায় 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে দেখা যাচ্ছে কি আয়নিক সাইজ বা আয়নিক যে রেডিয়াস সেটা আহ, এভাবে করে চেঞ্জ হচ্ছে। তবে একই পর্যায়ে যদি হয় তাহলে দেখা যাবে যে ক্রমাগত বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নিক রেডিয়াস হ্রাস পায়, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নিক রেডিয়াস কি হবে, হ্রাস পাবে পর্যায়ে, আর গ্রুপে বৃদ্ধি পাবে। এ হচ্ছে বৈশিষ্ট্য। এরপর আছে কি
আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে ডেফিনেশন অবশ্যই যে শিখে নেবে তোমরা একটা উদাহরণ সহ। যদি এরকম হয়ে যায়, এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই, অথবা এভাবে বলা যায় হোয়াট ডু ইউ মিন বাই আয়নাইজেশন এনার্জি, ব্রিফ, এক্সপ্লেন ব্রিফলি উইথ সুইটেবল এক্সাম্পল। তাহলে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে ডেফিনেশনটা লিখবো। আয়নে পরিণত করতে কোন একটা এলিমেন্টকে যে পরিমাণ এনার্জি যোগান দিতে হয়, এনার্জি সাপ্লাই দিতে হয়, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে ডেল এস, কি হবে, ডেল এস হবে নেগেটিভ। আচ্ছা, আয়নীকরণ শক্তির বেলায় কি হবে, ডেল এস টা হবে কি পজিটিভ, অর্থাৎ এখানে শক্তি যোগান দিতে হয়। এরপরে দেখা, এখানে উদাহরণ আছে, আমরা তৃতীয় পর্যায়ের এলিমেন্ট গুলো সম্পর্কে উদাহরণ দেখছিলাম। এরপরে এই দুইটা বৈশিষ্ট্য তোমরা দেখে নিবে। বেরিলিয়াম হচ্ছে বোরনের আয়নীকরণ শক্তি বেশি, আর হচ্ছে কি নাইট্রোজেন হচ্ছে অক্সিজেন আয়নীকরণ শক্তি বেশি কেন। এরপর নিচে আরো আছে, আহ নাইট্রোজেন নিচে হচ্ছে ফসফরাস, এখানে হচ্ছে সালফার। বলা হয় কি ফসফরাস, সালফার আছে, ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি কেন, সেটা ব্যাখ্যা হচ্ছে এটার মতো নাইট্রোজেনের এবং অক্সিজেনের মতো। বেরিলিয়াম এবং বোরনের বেলায় হচ্ছে কি বেরিলিয়ামে অর্ধপূর্ণ হয়, আর বোরনের অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কোনোটা হয় না। সে কারণে বোরনের সে বেরিলিয়ামের ইলেকট্রন সঠিক স্থিতিশীল, ইলেকট্রন বের করতে বেশি শক্তি দিতে হবে। আর দুই নম্বরটাতে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কি হয়, অর্ধপূর্ণ হয়, 3p2p3 হয়। অর্ধপূর্ণ হওয়ার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন সঠিক স্থিতিশীল অক্সিজেনের চেয়ে। তাহলে এভাবে কি হয়, আহ নাইট্রোজেন বা ফসফরাসের আয়নীকরণ শক্তি অক্সিজেন বা সালফারের চেয়ে বেশি হবে। এরপরে আমরা যদি আসি ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন এফিনিটি কাকে বলে একটু দেখে নিব। এখানে একটু ব্যতিক্রম আছে, জাস্ট হচ্ছে ব্যতিক্রমটা দেখে নিব। এখানে একটা উদাহরণ আছে, তোমরা এই প্রশ্নটা দেখে নিবে। এটা এটা একটা উত্তর। ইলেকট্রন এফিনিটি অফ ক্লোরিন, ক্লোরিন ইজ হায়ার দেন ক্লোরিন। হওয়ার কথা ক্লোরিনের চেয়ে, ক্লোরিনের ক্লোরিন উপরে, ক্লোরিনের আয়তন শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু আচ্ছা সরি, ইলেকট্রন এফিনিটি এখানে আসছে কোনটা, ইলেকট্রন এফিনিটি। ইলেকট্রন এফিনিটি বা তড়িৎ বেশি হওয়ার কারণ ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের যে সর্বশক্তিস্থ যে অটোমোস্ট সেল, সেখানে আকারটা অনেক বড় হয়। সেক্ষেত্রে বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করতে বেশি পরিমাণে কি দিতে হয়, আহ শক্তি উৎপন্ন হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে কি ক্লোরিনের চেয়ে, ক্লোরিনে যে 7টা ইলেকট্রন বা 7 নাম্বার ইলেকট্রন সহজে ইনক্লুড হতে পারে। ঠিক আছে, ব্যাখ্যাটা তোমরা পরে নিবে জাস্ট এখান থেকে। এরপর দেখো ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে তোমরা ডেফিনেশনটি দেখে নিবে। আর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, এখানে কতগুলো ভ্যালু আছে, ভ্যালু, ভ্যালু গুলো তোমরা দেখতে পারো। এর পর্যায়ে এটা কি 2 নম্বর পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি বা তাৎক্ষণিকতা 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত। এবং এক্ষেত্রে দেখা যায় কি পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টস গুলো যে ভ্যালু বৃদ্ধি পায়, মানে তাৎক্ষণিকতার ভ্যালু, সেটা সমান সমান হয়। পার্থক্য হচ্ছে 0.5 করে, পার্থক্য হচ্ছে 0.5 করে। এরপরে আসুন আমরা তাহলে প্রথম অংশে দেখছিলাম কি কি, জাস্ট হচ্ছে কি পিরিয়ডিক টেবল, দুবারের ত্রয় সূত্র, মেন্ডেল নিউল্যান্ডের সূত্র, দুটো পিরিয়ড সূত্র, মডার্ন এবং সূত্র, তারপরে পিরিয়ডিক প্রপার্টিজ বা পর্যাবৃত্ত ধর্ম, এই বিষয়গুলো। তারপর দেখো অ্যাটমিক মডেল, পারমাণবিক মডেল বা পরমাণু মডেল, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, সমারফিল্ড মডেল। এই মডেলগুলো হচ্ছে কি অ্যাটমিক মডেল। তো আমরা সাধারণত দুইটা বিষয় আলোচনা করি, বোরের মডেল এবং থেকে প্রথমত রাদারফোর্ডের পরমাণু মডেল, এরপর হচ্ছে কি বোরের পরমাণু
মডেল। তাহলে রাদারফোর্ডের পারমাণবিক মডেল এবং বোরের পারমাণবিক মডেল সীমাবদ্ধতা সহ, এবং তাদের হচ্ছে কি এখানে রাদারফোর্ড পারমাণবিক মডেলের যে স্বীকার্য বা প্রস্তাবনা সেগুলো দেওয়া আছে। এর পরবর্তীতে হচ্ছে কি সীমাবদ্ধতা দেওয়া আছে। তো আমি কি এগুলো কি আবার আলোচনা করবো নাকি তোমরা তো আশা করি পারবে? মডেল গুলো কি আবার আলোচনা করবো? হ্যাঁ, পারবো। রাদারফোর্ড- হ্যাঁ, পারবো। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই। তাহলে দুইটা দেখে নিবে কেমন, এই দুটো মডেল রাদারফোর্ড পারমাণবিক মডেল আর সীমাবদ্ধতা বোরের মডেল আর সীমাবদ্ধতা। লাস্ট কাজটা হচ্ছে কি, এটাও তোমাদের কাজ, সেটা হচ্ছে কি এগুলো হচ্ছে বোরের পারমাণবিক মডেলের আলোচনা, বোর মডেলের সীমাবদ্ধতা এইরকম, সাকসেস অফ বোর মডেল, কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, আরেকটা টপিক আছে তাহলে, আরেকটা টপিক আছে সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কাকে বলে তোমাদের একটু জেনে নিতে হবে। আর চার প্রকারের কোয়ান্টাম নাম্বার আছে, চার প্রকারের কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে ভ্যালু গুলো হচ্ছে কি, চার প্রকারের কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথমটা হচ্ছে কি, প্রথম কোয়ান্টাম সংখ্যা এন এর হলো 1 থেকে শুরু। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, এবং হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার এম এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জাস্ট আমরা এগুলো একটু দেখে নিব। কোয়ান্টাম নাম্বার তোমাদেরকে পরীক্ষায় আমরা দেখাইছিলাম, এই যে এই সেগমেন্ট রিলেটেড কোয়ান্টাম নাম্বার, পিরিয়ডিক প্রপার্টিজ, তারপর হচ্ছে রাদারফোর্ড এবং বোরের মডেল, এই মডেল রিলেটেড প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আসছে মিডে, সেগুলো তোমরা সলভ করবা। তুমি কিছু না বুঝলে আমাকে জানাতে পারো, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা এটা দেখে নিব, এই চারটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু গুলো হচ্ছে 1 থেকে শুরু হয় এবং সেগুলোকে আহ চুম্বকীয় কোয়ান্টাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে সাধারণত স্মল দিয়ে প্রকাশ করা হয়, এবং এন এর ভ্যালু হচ্ছে কি 1 2 3 4 এরকম করে হবে। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি আহ অরবিটাল, অরবিটালের আকৃতি প্রকাশ করে। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আকার, আকৃতি বিষয়গুলো দেখে। বিশেষ করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে হচ্ছে কি আহ শক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, শক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপরে অংশ আসে আমরা তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন প্রকাশ করে, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এরপরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম এর ভ্যালু এল এর উপর নির্ভর করে, আর এল এর ভ্যালু নির্ভর করে এন এর উপর। তাহলে এম এর ভ্যালু এল এর উপর, আর এল এর ভ্যালু এম এর উপর নির্ভর করে। এবং আমরা এখানে দেখবো কি এম এর ভ্যালু হচ্ছে কি -L থেকে 0 থেকে +L পর্যন্ত। এই ভ্যালু গুলো কিভাবে বের করে একটু দেখে নেবো, জাস্ট আমি একটু দেখা দিচ্ছি। আর একটা অংশ আছে, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার একটু দেখে নিবে, স্পিন কোয়ান্টাম নাম্বার কি। তাহলে এটুকু হচ্ছে একটা আমাদের প্রধান সেগমেন্ট আলোচনা। তো বিশেষ করে হচ্ছে আমরা কি কি দেখলাম, কেউ একজন বলতে পারবে? আমরা হচ্ছে ডুবেরানের এবং নিউল্যান্ডের অষ্টাদশ সূত্র দেখছিলাম, মডার্ন পিরিয়ডিক ল এবং হচ্ছে কি মেন্ডেলিভের পদের সূত্র সেটা দেখছি। তারপর হচ্ছে কি আহ, পর্যাবৃত্ত ধর্ম বা পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ, এবং এটা শেষ করে আমরা হচ্ছে কি কোয়ান্টাম নাম্বারসটা দেখছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের 5 সেগমেন্ট রিলেটেড আলোচনা বা সাজেশন। কি কি বলছি তাহলে, তারপর আমি একটু তোমাদেরকে লিখে দিব কালকের মধ্যে, জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি, ঠিক আছে? তার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আমরা স্যার, তাহলে সূত্রগুলোর সুবিধা অসুবিধার দিকগুলো কি পড়তে হবে? কোনটা?
বিভিন্ন সূত্র যেমন পর্যায় সূত্র, মেন্ডেলিফের সূত্র, নিউল্যান্ডের সূত্র, এগুলো যে সুবিধা এবং অসুবিধা ওগুলো কি পরীক্ষার জন্য পড়তে হবে? আপাতত হচ্ছে স্টেটমেন্ট গুলো দেখে নাও, এগুলার এদের সাথে যে ছবি টবি থাকে, স্টেটমেন্ট গুলো দেখে নাও। আর বাকিটা হচ্ছে কি আহ, প্রশ্ন অনুসারে দেখতে হবে আর কি, কেমন? প্রশ্ন যেহেতু আমি করবো, তোমাদের এত টেনশন করতে হবে না আশা করি। আমরা তাহলে আরেকটা পিডিএফ ওপেন করি, আমরা দ্বিতীয় সেগমেন্টে যাই। লাইনে থাকো একটু। আচ্ছা, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? স্যার। শুনতে পাচ্ছ কিনা আমার কথা? জি স্যার। আচ্ছা, আমরা এখান থেকে জি খুব স্যার। সংক্ষিপ্ত এই সেকেন্ড সেগমেন্টে হচ্ছে দুইটা পিডিএফ বলছিলাম। একটা হচ্ছে কেমিক্যাল বন্ড রিলেটেড, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হাইব্রিডাইজেশন রিলেটেড, সেটা হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ডের আলোচনা। জাস্ট হচ্ছে আমরা কি কি করবো, একেবারে সিম্পল এটা। তো এই সেগমেন্টে কি কি করবো সেটা খুবই সহজ। কেমিক্যাল বন্ড কাকে বলে সেটা ডেফিনেশনটা দেখে নিব। এরপরে হ্যাঁ, শাওন ভাইয়া বলছে এটা, আপনাকে দিয়ে দিলাম কেমিক্যাল ওটাই। বন্ড এটাকে কথা বলতেছে শোন ভাই। আচ্ছা, শোনো তাহলে, এরপরে 7টা প্রিন্সিপাল বলছিলাম, এই 7টা প্রিন্সিপাল তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ডেফিনেশন লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। আইনিক বন্ড, সমযোজী বন্ড, বা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড। আর একটা হচ্ছে কি কেন এই যে যৌগ গঠন হয়, বা যৌগ গঠনে কেন ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার হয়, সে বিষয়টা। তাহলে এই হচ্ছে কি আমাদের সেকেন্ড সেগমেন্টের পড়া শুরু। প্রথমটা হচ্ছে কি কেমিক্যাল বন্ড কাকে বলে, কেমিক্যাল বন্ডের যে থিওরি। পরে হচ্ছে কি এগুলো জাস্ট একটু তোমরা দেখে নেবে, কতগুলো ইলেকট্রনিক কনফিগারেশন কি, অ্যাটমিক নাম্বার কি, আহ সেরকম। এরপরে পুরোনোটা স্যার হচ্ছে শুনতেছি আমরা না, স্যার শুনতেছি না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ইলেকট্রোবিন্যাস করছিলাম কেমন আহ্বান নীতির ভিত্তিতে। তাহলে এই যে আহ্বান নীতির ভিত্তিতে যে ইলেকট্রোবিন্যাস করা 1s 2s 2 এভাবে করে, সেটা তোমরা একটু প্র্যাকটিস করবে। তো যে কোনো একটা এলিমেন্ট, যেমন সোডিয়াম আছে বা সোডিয়াম আয়ন হলে কিরকম হবে, ইলেকট্রন প্রথমে চলে যাবে শেষে, শেষের শক্তি স্তর থেকে। দেখো এটার মতো, প্রথম 3s1 ছিল, পরে সোডিয়াম আয়নে 3s হয়ে গেছে। তারপর ক্যালসিয়াম 2+ সেক্ষেত্রে 3p6 এর জায়গায় 3p6 4s2 এর জায়গায় শুধু 4s0 হয়ে যাবে যদি ক্যালসিয়াম 2+ হয়। তাহলে এরকম করে আমরা ইলেকট্রোবিন্যাস লিখবো, ঠিক আছে? তারপরে দেখো ব্যালেন্সি দুজনে, এখানে হচ্ছে কি একটা এলিমেন্টের আরেকটা এলিমেন্টের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা প্রবণতা, সেটা হচ্ছে ব্যালেন্সি। তাহলে আমরা ব্যালেন্সের যে ডেফিনেশন সেটা দেখে দিব। এরপর মেটাল এবং নন মেটাল, আমরা জানি যে কি সাধারণত
ইলেকট্রোবিন্যাস করার পরে 1 2 3টা যদি ইলেকট্রন থাকে সর্বশক্তি স্তরে, সেগুলো মেটাল হয়। আর যদি 5 6 7 হয় তাহলে হবে কি অধাতু বা নন মেটাল। তাহলে এভাবে করে মনে রাখবো। এরপরে আয়ন ফরমেশন। অনেক সময় একটু আগে যে আমরা যে বলছিলাম আয়নীকরণ শক্তি, এই যে আয়নিক যে পরিণতকরণ সেটাই আয়নীকরণ শক্তি। তো আয়ন পরিণত করতে যে শক্তি ব্যয় করি সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। সেক্ষেত্রে আমরা আয়ন ফরমেশনটা দেখে নিতে পারতাম। যাই হোক, আয়ন কিভাবে ফরমেশন হয়, ইলেকট্রন গ্রহণ করলে বা ত্যাগ করলে আয়ন ফরমেশন হয়। তো এই বৈশিষ্ট্যগুলো দেখে নিন। ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল বন্ড। এই অংশগুলো দেখে নিলে হবে। আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন বন্ড। মেটালিক বন্ডটা প্রয়োজন হয়ে দেখবেন, আমরা নাই। আর সাধারণত হচ্ছে 2 রকমের বন্ড থাকে। একটা হচ্ছে স্টিল, 2 রকমের বন্ধন আছে। প্রধানত তার মধ্যে হচ্ছে কি কতগুলো উপাদান: আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড, মেটালিক বন্ড। তারপরে 2 রকমের উইক বন্ড আছে, হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডের ওয়ালস ফোর্স। তাহলে তোমরা হচ্ছে কি আয়নিক বন্ড কাকে বলে সেটা এই যে ডেফিনেশন দেখে নিবে। আয়নিক বন্ড কাকে বলে। আচ্ছা, আরেকটা বিষয়, একটু পরে মনে হয় কেটে যাবে, কেটে গেলে তোমরা হচ্ছে কানেক্ট হয়ে নিও, 5 মিনিট পরে হয়তো। এরপরে দেখো, একটা উদাহরণ নিয়ে আমরা কিভাবে আয়নিক বন্ড হয় সেটা দেখবো। যেমন সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিক বন্ড গঠন করে সেটা যদি আমরা দেখাতে যাই, তাহলে দেখবো যে কি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এর বাইরে হচ্ছে কি এই দুটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, সোডিয়াম আয়ন এবং কি ক্লোরাইড আয়ন, দুটার মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, স্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটার মাধ্যমে তারা কি পরস্পরের সাথে যুক্ত হয়। এরপরে আমরা যদি পরের অংশে আসি, তাহলে এখানে কিভাবে আয়নিক বন্ড গঠিত হয় বা সোডিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিক বন্ধন অনুসরণ করে সেটা দেখানো হয়েছে। তোমরা ব্যাখ্যাগুলো একটু দেখে নিবে, যেহেতু ইংরেজিতে লিখতে হয়। এরপরে কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ড হচ্ছে কি দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে কি কোভালেন্ট বন্ড। তাহলে কোভালেন্ট বন্ড কিভাবে হয় সেটা একটু দেখে নিব আমরা। কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার হয়, দুটা এলিমেন্ট থেকে সমান সমান করে ইলেকট্রন শেয়ার হলে যোগান দিলে তখনই আহ, বন্ধন অনুসরণ করতে পারবে বা সমযোজী যৌগ সমযোজী যৌগ গঠন করতে পারবে। এরপরে আমরা এটা দেখাইছিলাম লুইস থিওরি। পরবর্তীতে এই যে কোভালেন্ট বন্ডের বৈশিষ্ট্য সেটা দেখে নেব। কোঅর্ডিনেশন বন্ড আছে, সেটাকে গতবার দিয়েছিলাম। কোঅর্ডিনেশন বন্ড কাকে বলে সেটা লিখার চেষ্টা করবে। এরপরে এক্সাম্পল সহ। এরপর হচ্ছে কি আমরা হাইব্রিডাইজেশন চলে আসছি। কোঅর্ডিনেশন বন্ড, তারপর হচ্ছে কি হাইব্রিডাইজেশন। তাহলে আমরা স্যার একটা স্যার বিষয়। হ্যাঁ বল। স্যার ওই ব্যান্ডার ওয়ালসটা লাগবে না স্যার? ভেন্ডার ওয়ার্সটা লাগবে, হ্যাঁ। আচ্ছা, একটু পরে মানে কেটে যাবে, তোমরা হচ্ছে আবার কানেক্ট হয়ে নিয়ে তোমার কেটে গেলে আর একটু কানেক্ট হয়ে নেবে। জাস্ট হচ্ছে আমি একটু একটু মনে করা যাচ্ছি। তো আমরা এই অংশটা ওখানে পড়বো, এই যে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, is a process in which two or more identical orbitals of value valence shell of an atom mix up to form the same number or identical orbitals of equal energy. তাহলে এটা হচ্ছে তোমরা পড়ছিলা বেশ কয়েকবার, সবগুলো সেকশনকে কোনো সেকশনকে দুইবার দেখাইছি। হাইব্রিডাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আহ হচ্ছে কি
প্রক্রিয়া যেখানে টু আর মোর টু আর মোর অ্যাটমিক অরবিটালস অফ ভ্যালেন্স শেল, মানে যোজনী স্তরে কিছু পারমাণবিক অরবিটালস দিয়ে এই যে আচ্ছা, হাইব্রিডাইজেশনটা আমরা আবার দেখবো কেমন ওই পরের পিডিএফটাতে আছে। আমি নাহলে কেটে দিয়ে ওই পিডিএফটা চালু করি। আচ্ছা, আমরা আহ, কতক্ষণ চলবে, যাই হোক যতক্ষণ চলে হাইব্রিডাইজেশনের পিডিএফটা আমরা চালু করতেছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার মিটিংটা কি স্যার রেকর্ড হচ্ছে? কেউ একজন রেকর্ড করতেছে সম্ভবত। স্যার আমরা একটু লেট জয়েন দিচ্ছি তো, আমাদের ক্লাস ছিল যে তাই। শাহিন দুজনের record- শাহিন আক্তার। ওকে স্যার। দুজনের রেকর্ড করার কথা করতেছে আশা করি। আচ্ছা, যেটা কেটে যায় তোমরা তাহলে আবার আগে লিঙ্কে দ্রুত কানেক্ট হয়ে নিও। আমরা এই যে দেখো, জাস্ট হচ্ছে আমি এগুলো একটু দেখানোর জন্য, রিভিউ করার জন্য এটা চালু করা। তো প্রথমত হচ্ছে কি, প্রথম সেগমেন্টটা ছিল হচ্ছে পিরিয়ডিক টেবল রিলেটেড, অ্যাটমিক মডেলস, কোয়ান্টাম নাম্বার রিলেটেড। আর সেকেন্ড সেগমেন্ট হচ্ছে কি অ্যাটমিক কেমিক্যাল বন্ডিং এবং হচ্ছে কি হাইব্রিডাইজেশন, এই অংশগুলো। তো আমরা হাইব্রিডাইজেশন অংশটা এখানে নিয়ে আসছি। তাহলে হাইব্রিডাইজেশন আমরা বিশেষ করে তিন প্রকার হাইব্রিডাইজেশন দেখা, এর বাইরে অনেকগুলো হাইব্রিডাইজেশন আছে, এসপি, এসপি 2 এবং এসপি 3। তোমরা এই প্রক্রিয়াগুলো দেখে নিবে, হাইব্রিডাইজেশন কাকে বলে এবং হচ্ছে কি। এগুলো তো সবগুলো গ্রাফে দিয়ে দিছে গতকাল দিছে, স্যার এখানে আছে সাজেশনে এটা বললেন যে স্যার, বুঝে নাই? স্যার শুরুতে বলেছিলেন যে পিডিএফ এর কথা। ও আচ্ছা, সংক্ষিপ্ত পিডিএফ। জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পিডিএফ বলতে এটা কালকে দিকে বা পরশুর মধ্যে আমি হচ্ছে একটা তোমাদের সংক্ষিপ্ত syllabus, মানে সাজেশন যেটা আজকে একটু আলোচনা করে দেখাচ্ছি বা করতেছি, সেগুলো হচ্ছে এই নোট করে একটা তোমাদের সবার কাছে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এই ইয়াটা তো বেশি ডিস্টার্ব করতেছে দেখতেছি। আচ্ছা, তুমি শুনতেছো? হ্যাঁ শুনতেছি। জি স্যার, তুমি জি স্যার। সংক্ষেপ শেষ করে যাবো, 5-10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে তোমাদের কি কি পড়তে হবে সেটা বলবো। আর এখন তো আর নতুন করে আশা করে পড়াতে হবে না। আমরা কি করব, হাইব্রিডাইজেশনের ডেফিনেশনটা শিখবো। হাইব্রিডাইজেশনের ডেফিনেশন, এরপর হচ্ছে কি কাকে বলে স্বীকার করে, এসপি হাইব্রিডাইজেশন কি, sp2 হাইব্রিডাইজেশন কি, sp3 হাইব্রিডাইজেশন কি, এই যেখানে আছে এখান থেকে শুরু করে নিতে পারো। তোমাদের গ্রুপগুলোতে পিডিএফ গুলো দেওয়া আছে। হাইব্রিডাইজেশন কাকে বলে ডেফিনেশন, এই ডেফিনেশনটা একটু শেখার চেষ্টা করবো।
এরপরে হাইব্রিডাইজেশন কত প্রকার, এসপি, এসপি2, এসপি3, এরকম করে যে উদাহরণ। তাহলে এসপি হাইব্রিডাইজেশন কি কাকে বলে সেগুলো লিখতে হবে। এসপি2 কি বা এসপি3 কি এবং হচ্ছে কি দুটার ব্যাখ্যা, এবং হচ্ছে কি টাইপস অফ হাইব্রিডাইজেশন আমরা আহ, সেটা হচ্ছে দেখছি। এসপি, এসপি2, এসপি3, এরকম করে আরো অনেকগুলো হাইব্রিডাইজেশনের যে প্রকারভেদ আছে। তাহলে এই যে এখানে হচ্ছে আমরা জাস্ট কি করব, আমি সংক্ষেপে শেষ করে দিব। এসপি হাইব্রিডাইজেশন কাকে বলে, ডেফিনিশন, ঠিক আছে, ডেফিনিশন, এবং হচ্ছে কি প্রসিডিওর বা হচ্ছে কি প্রসিডিওর বা ব্যাখ্যা বা প্রক্রিয়া। তাহলে এসপি হাইব্রিডাইজেশন কাকে বলে, এসপি হাইব্রিডাইজেশন কেন হয় বা কিভাবে হয়, এসপি2 কিরকম হয়, এসপি3 কিরকম হয় সেভাবে। তাহলে যখন এসপি হাইব্রিডাইজেশন হবে তখন হচ্ছে কি এরকম ব্যাক এন্ড অরবিটাল থাকবে হচ্ছে দুইটা, মানে হচ্ছে কি বিজোড় ইলেকট্রন, ইলেকট্রন যাতে সেই অরবিটাল গুলোর সাথে যুক্ত হয়। তো এর ক্ষেত্রে যে সংকরণ হবে একটা এস এবং একটা পি মিলে এসপি2, এসপি হাইব্রিডাইজেশন। এবং যেহেতু বেরিলিয়াম ডাইফ্লুরাইডের সাথে যুক্ত হয়, ফ্লুরিনের যেটা অসংকৃত অরবিটাল সেটা হচ্ছে ডাবল ডাম্বেল। অর্থাৎ এটা যদি কি হয়, বেরিলিয়াম হয়, এর পাশে একটা ফ্লোরিন, এর পাশে একটা ফ্লোরিন, তাহলে এবং সোজা লাইন বরাবর হবে, মাঝখানে হচ্ছে 180 ডিগ্রি পাবো আমরা, একেবারে হবে কি লিনিয়ার বা সরলরেখা বরাবর। তাহলে এসপি হাইব্রিডাইজেশন এখানে শেষ। এসপি হাইব্রিডাইজেশন কাকে বলে, তারপর এসপি2 হাইব্রিডাইজেশন এবং হচ্ছে কি এসপি3 হাইব্রিডাইজেশন। এটা হচ্ছে কি এসপি2 হাইব্রিডাইজেশন বোরন ট্রাইফ্লোরাইড কিভাবে হয় তোমরা একটু দেখে নিবে, ক্লাসও দেখাইছি এবং হচ্ছে কি এগুলো পিডিএফ গুলো তোমাদের আছে, ভিডিও লিঙ্ক গুলো সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এটা হচ্ছে কি এসপি হাইব্রিডাইজেশনের যে প্রক্রিয়া সেটা, এসপি2 হাইব্রিডাইজেশন। এবং আমরা যদি পরবর্তীতে আসি, এখানে হচ্ছে কি sp2 হাইব্রিডাইজেশনের যে স্ট্রাকচার, তাহলে sp2 হাইব্রিডাইজেশন হলে এরকম হবে। sp2 হাইব্রিডাইজেশন কাকে বলে, sp2 হাইব্রিডাইজেশন হলে তিনটা হয় এবং তাদের মধ্যেকার বন্ধন দূরত্ব হয় 120 ডিগ্রি করে। তাহলে এরপরে sp2 sp3 তে চলে আসছে, আমরা sp3 তে হলে একরকম একটা s এবং তিনটা p অরবিটাল মিলে sp3 হাইব্রিডাইজেশন হবে। আহ এবং এক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশনের আমরা উদাহরণ হিসেবে নিই সাধারণত কার্বন সিএল4, যখন সিএস4 যখন গঠিত হবে তখন 4টা হাইড্রোজেন থেকে 4টা ইলেকট্রন শেয়ার করে সিসিএল, অর্থাৎ হচ্ছে কি 4টা কার্বন, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে সিএস4 গঠন করবে। এক্ষেত্রে যেটা হাইব্রিডাইজেশন হবে সেটা হচ্ছে এলএন থেকে বোঝানো যায়, তোমাদের বারবার বলতেছি এখান থেকে। তাহলে আমরা যদি দেখি sp3 হাইব্রিডাইজেশন কিভাবে হবে, sp3 হাইব্রিডাইজেশন একটা s এবং 3টা পি অরবিটালের সাথে সংযুক্ত হয়। এরপরে হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন দেখে নিলাম। তোমরা জাস্ট হচ্ছে তিনটা হাইব্রিডাইজেশন sp, sp2 এবং কি sp3 ভালো করে দেখে নিবা। আচ্ছা, এর বাইরে এটা দুপুরে আমরা সকালে মানে sp বললাম তাহলে কিরকম স্ট্রাকচার বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি, sp3 এখানে লেখা আছে পুরো অংশে, এখানে লেখা আছে, তুমি চাইলে এগুলো থেকে পড়ে নিতে পারো।
এরপরে এরপরে আর দুটা আছে, সেটা হচ্ছে কি পানি। আচ্ছা, আমি তাহলে একটু সামনে আগে শেষ করবো, 5 মিনিট তো লাগবে না। এই যে যখন আমাদের স্পিচ হ্যাবিটাইজেশনের উদাহরণ বলবো তখন হচ্ছে এগুলো আসবে। আচ্ছা, তোমাদের আর একটু বলে নিই, আমরা হচ্ছে পানি, আচ্ছা জাস্ট হচ্ছে মুখে একটু বলে নিই তোমরা, এই যে পানি এবং অ্যামোনিয়ার যে পানি এবং অ্যামোনিয়ার যে স্পিতৃ হাইব্রিডাইজেশন হয় সেগুলোতে ব্যতিক্রম, সেগুলো একটু দেখে নিলে হবে। তাহলে আমরা কি বলছি হাইব্রিডাইজেশন নিয়ে, হাইব্রিডাইজেশনের ডেফিনিশন, sp sp2 sp3 হাইব্রিডাইজেশন কাকে বলে, কিভাবে হয় প্রক্রিয়া সহ, এবং হচ্ছে কি উদাহরণ থাকলে বা পরিচিতি থাকলে সেগুলোতে। এর বাইরে হচ্ছে কি sp2 হলে বাদ বাকি বলা, sp3 হলে এই যে পানি এবং মিথেন, CH4 এবং অ্যামোনিয়ার যে ব্যতিক্রম সংখ্যায়ন, সেটা হচ্ছে কি ব্যাখ্যা করা আছে। তো আপাতত না হয় আমরা এখানে শেষ করি। থার্ড সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে আগামীকাল একটা ক্লাস আছে, সম্ভবত হচ্ছে জিএমএ একটা স্যার সেকশনে। ল্যান্থানাইট সিরিজ থেকেও কি লাগবে? বুঝে নাই? ল্যান্থানাইট সিরিজের পিডিএফটা। হ্যাঁ, এটা পিডিএফ গুলো দেওয়া আছে গ্রুপে, তোমরা না পেলে আমাকে একটু বলো। গ্রুপে দেওয়া আছে। কি তো আরেকটা বিষয়, আমরা সাদা কোনগুলো? সাদা যে কোনগুলো? সাদা বিশ্লেষণ করবো, ঠিক আছে? তোমরা আপাতত এতটুকু কয় থেকে লাইনে মনে শেষ করি? করে এই আজকে, ঠিক আছে? শুনতেছো তোমরা? জি স্যার। জি ল্যান্থানাইটটা স্যার, শুনতেছি। তো হচ্ছে আমরা সেকেন্ড সেগমেন্ট পর্যন্ত শেষ করছি, থার্ড সেগমেন্টটা একটু আলোচনা করব। আর আমি এর মধ্যে সাজেশনটা লিখে তোমাদেরকে সেটাও স্ক্রিনে দেখাবো, ঠিক আছে? আচ্ছা আগামীকাল স্যার। করতে পারবে কিনা জি দেখো। স্যার। আগামীকাল করতে পারবে একই সময়ে? আগামীকাল একই সময়ে ক্লাসটা করে ফেলবে। তাহলে তোমাদের সিলেবাসটা শেষ হবে, টেনশন মুক্ত থাকবে অন্তত জি পরীক্ষার স্যার, জন্য। যাবে স্যার। আর এটা নিয়ে আর তোমাদের কষ্ট করতে হবে না। তোমরা কি বুঝতে পারছো কিনা সেকেন্ড সেগমেন্টে কি করবে আমরা? সেকেন্ড সেগমেন্টের প্রথম দিকে হলে যে কেমিক্যাল বন্ডিং হলে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন বন্ড বা প্রিন্সিপাল গুলো দেখে নিতে পারে। তারপরে এখানে এবং এই যে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন বন্ড এগুলো কিভাবে হয় সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। এরপর হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন কাকে বলে, sp sp2 বা sp3 হাইব্রিডাইজেশন কি, আহ হচ্ছে কি সেগুলো কিভাবে হয়, এবং ব্যতিক্রমী যে sp3 হাইব্রিডাইজেশন অ্যামোনিয়া এবং NH3 সেটাও দেখানো বা দেখিয়ে দেওয়া। জাস্ট হচ্ছে এতটুকু
আর বাদ বাকি বাদ বাকি অংশটা আমরা আগামীকাল একই সময়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি গ্রুপে এই লিঙ্কে তুমি যুক্ত হতে পারবে, আমি তারপরে লিঙ্কটা আবার দিয়ে দিই। তাহলে আপাতত এখানে শেষ করে দেখি, বলো তোমরা? জি স্যার। জি স্যার। থার্ড সেগমেন্টটা নিয়ে আসসালামু আগামীকাল আলাইকুম। একটু আলোচনা। ওভারঅল একটা বিষয় বেশিক্ষণ লাগবে না, আগামীকাল হচ্ছে আধা ঘন্টা 40 মিনিট, তোমরা একটু সময় দাও। কেমিস্ট্রিটা নিয়ে তোমাদের আর কষ্ট করতে হবে না আশা করি, মানে একটু টেনশন মুক্ত থাকতে পারবে অন্তত। তো আমি স্যার একটা তোমাদেরকে, বিষয়, বলো। কেমিস্ট্রি ল্যাবে ওটা কি হবে স্যার? ল্যাব তো নাই, কেমিস্ট্রি এটা তো নাই, ঠিক কিন্তু আছে। স্যার এটা যেটা দেখাচ্ছে সেটা এমনিতে হয়তো। তো তোমরা মুয়াজ্জম স্যার বা এই যে সেভেন স্যার সাথে কথা বললে সেগুলো একটু আলোচনা করতে পারো, অথবা তোমাদের অ্যাডভাইজার যিনি থাকে তোমাদের সেকশনে বা অন্যান্য সেকশনে, সেভাবে কথা বলে দেখতে পারো যে স্যার এটা কি করবো, এখানে তো ক্রেডিট দেখাচ্ছে, আমাদের অন্য একটা কোর্স দেয় নাই, তাহলে এখন কি করা যায়, এটা কথা বলে নিতে পারো। এটা হচ্ছে বলে দেখাচ্ছে হয়তো, ঠিক আছে। আরো দুই স্যার সেকশন, দুই, হ্যাঁ, কি বলছো? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করে দিই, কেমন? আগামী কাল হচ্ছে আমি তোমাদের আবার লিখে একটু দিব। আর তার সেগমেন্টটা যাদের পড়া হয় না, দু একটা সেকশন, কয়েকটা সেকশনে পড়া হয় না, দু তিনটা সেকশনে মনে হয় আহ দুইটা সেকশনে হবে সম্ভবত। তো বাদ বাকিদের পড়া হয়ে গেছে, তারপর আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করবো 10-15 মিনিট, 20 মিনিট। আর কি কি পড়তে হবে সেটা দেখাবো, জাস্ট এতটুকু, ঠিক আছে। স্যার। তো তোমরা একটু স্যার, সময় পেলে প্রথম দুইটা সেকশনে সেগমেন্টে কি কি আমরা আজকে আলোচনা করছি সেগুলো একটু দেখতে পারো, বলো। স্যার কোশ্চেন তো যেহেতু আপনি করবেন স্যার, এখানে আমাদের সেগমেন্ট গুলো স্যার, মানে টপিক গুলো স্যার একটু কমাই দিলে স্যার ভালো হতো স্যার। হ্যাঁ, কমাই দিব মোটামুটি, যতটুকু কমাই দিলে তোমাদের একটু স্যার পড়া হবে আর স্যার, কারণ স্যার স্ট্যান্ডার্ডও বজায় থাকবে। এতদিন স্যার পড়া টড়া হয় নাই স্যার, আর পরীক্ষার সময় একদিন বন্ধ আছে স্যার, বেশি দিন তো বন্ধ নাই। বেশি টাইম করতে হবে না, কেমন? আমি জাস্ট হচ্ছে সিম্পল পড়াগুলো দিব আজকে যেগুলো বলছি এখন। তোমাদের কারো কোনো কঠিন মনে হলে সেটাও আমাকে বলতে পারো, প্রয়োজন আলোচনা করা যাবে। আর বাদ বাকি হচ্ছে খুব বেশি কঠিন হবে না, একেবারে সিম্পল একটা কোয়েশ্চেন হবে। তো আগামী দিন আমি তোমাদেরকে এটা জানাবো। তারপরে আমি হচ্ছে কোনো কি বলে তার তোমাদের সেগমেন্ট ওয়ানটা একটু ছোট করে দেন না, আর একটু ছোট। সেভাবে হবে। আমি হচ্ছে ওই যে প্রশ্ন আমি করবো, যদিও একটু স্যার আলোচনা মানে স্যার করবো আর কি টপিক গুলো স্যার সেকশনে। কমায় কমায়, টপিক গুলো স্যার কমায় দিলে স্যার একেবারে সুবিধা কমাই হতো দেবো স্যার। একটু, সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার, একেবারে মানে কমাই দেবো যেগুলো তুমি স্যার, স্যার যেগুলো ওনার সাথে একটু আলোচনা করবো কালকে। প্রিভিয়াস প্রশ্ন আমি কোয়েশ্চেন করবো, দেখতে হবে স্যার। হ্যাঁ। স্যার প্রিভিয়াস কোয়েশ্চেন দেখতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস কোয়েশ্চেনটা একটু দেখো, কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস কোয়েশ্চেন রিলেটেড করতে পারে, বোঝানো হবে। তারপর ওটাও একটু থাকবে আর কি। জাস্ট হচ্ছে তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো দেখলো প্রস্তুতি হয়ে যাবে ক্লাস। তবে ক্লাস লেকচারটা গুরুত্ব দাও, যে পিডিএফটা আমি পড়াইছি সেটা থেকে গুরুত্ব দাও, আর কোনটা কোনটা পড়তে হবে উম, পরীক্ষার জন্য ভালোভাবে সেটাও বলে রাখছি, তোমরা সেভাবে তাহলে প্রস্তুতি নাও, ঠিক আছে। একটা দিন সময় দিলে আমার মনে হয় অর্ধেক গোছানো হয়ে যাবে। ঠিক কি স্যার স্যার, এখানে আমি কি পড়তে বলছি সেগুলো তোমরা প্রয়োজন একটু নোট করে রাখবে, জায়গায় রাখবে। স্যার আমি টপিক তোমাদেরকে তো স্যার, দিয়ে দেবো ইনশাল্লাহ, স্যার ঠিক আজকে আছে। তো স্যার 5 সেগমেন্টে স্যার পুরোটাই হতে বলছেন স্যার। এগুলো জাস্ট হচ্ছে বলা আর কি 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 পড়তে হবে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন হবে সেগুলো অনেকটা আলোচনা করছি, তুমি খেয়াল করছো কিনা। আর তারপর আগামী দিন সময় হলে আবার একটু 10 মিনিট রিভিউ করে নিব, আর আধা ঘন্টা আমরা আহ, তার সেগমেন্টটা নিয়ে আলোচনা করবো। তাহলে এতটুকুতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপাতত এখানে শেষ করি, আল্লাহ হাফেজ, কেমন? আচ্ছা স্যার। স্যার একটা স্যার প্রশ্ন আসসালামু আছে। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। বোর পরমাণু মডেলের যে ইকুয়েশন আছে কৌণিক ভরবেগ, ওটা থেকে কি ম্যাথ আসবে? দুদিনে কেউ কেউ কোনো কোয়েশ্চেন করছো? হ্যাঁ স্যার, আমি কোশ্চেন করছি। কি করছো? বোর পরমাণু মডেলে যে কৌণিক ভরবেগের সূত্র আছে, এম বি এর সমান এন এস বাই টু পাই, ওখান থেকে কি কোনো ম্যাথ আসবে?
না না, ম্যাথ আসবে না। এই মিড টার্মের ম্যাথ দেওয়া হবে না actually। তোমরা হচ্ছে ফাইনালের জন্য ম্যাথ পাবে, ঠিক আছে? ঠিক আছে, ম্যাথ ঠিক করতে আছে, পারো। সমস্যা নেই। আচ্ছা, আপাতত শেষ করে দিই এখানে, কেমন? আল্লাহ হাফেজ, ঠিক হ্যাঁ? আছে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ক্লাসটা হবে, বেশিক্ষণ সময় লাগবে না, এই যে 40 মিনিটের যে পিরিয়ড টাইম, সেখানে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, তাহলে কেমন? কেটে দিচ্ছেন।